জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাসটা নিয়ে তোমরা অনেকেই একটু কনফিউজড। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো, স্যার ভাই আমাদের কি ফার্স্ট পার্ট আসবে না? ব্যাপারটা হচ্ছে যে, দেখো তোমাদের বাংলায় কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই প্রশ্ন আসবে। বাংলায় তোমাদের যে গদ্য পদ্য আছে যেগুলো, ওখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সাথে গ্রামার অংশ থেকে প্রশ্ন আসবে। গেল বাংলার কথা, শেষ হলো। এবার আসো ইংরেজির কথা বলি। তো ইংরেজিতে আমাদের হচ্ছে ইংরেজিটাই কিন্তু ফার্স্ট পার্টের কোনো প্রশ্ন আসবে না, শুধু সেকেন্ড পেপারের প্রশ্ন আসবে। ভার্সিটি এডমিশন টেস্টের প্রশ্নটা আলাদা গ্রামাটিক্যাল আইটেমে হয়ে থাকে। তোমাদের আগে ছিল 25 মার্কস, মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্স মূলত আর্টস এবং কমার্সের জন্য 25 মার্কস ছিল, সায়েন্সে ছিল 20 মার্কস। কিন্তু এবছর একটু পরিবর্তন করেছে, অর্থাৎ ইংলিশে বা বাংলায় এবং জিকে তিনটি সাবজেক্টেতেই 20 মার্কস করে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ইংলিশ থেকে 5 মার্ক কমে গিয়েছে, এখন ইংলিশে 20 নম্বর। তো এই 20 নম্বরে তোমাকে 8 পেলে মোটামুটি পাস, 7 পেলেও পাস দেয়, সবে সাধারণত 8 ধরা উচিত। 8 পেলে তুমি পাস করবে, বাংলায়ও এরকম 8 পেলে পাস করবে। তুমি 8-এর কম যদি পাও তাহলে তোমার জন্য অশনি সংকেত হয়তো অপেক্ষা করছে। আর জিকেতেও ওরকম, জিকে মানে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, সেখানে তুমি কমপক্ষে 8 তোমাকে পেতে হবে। সো এই তিনটি সাবজেক্ট তো কমন, তারপরে যার যার গ্রুপ ওয়াইজ বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে। ইংলিশের সিলেবাসের কথাটা একটু বলি। ইংলিশে তোমাদের সিলেবাস হচ্ছে যে গ্রামাটিক্যাল টপিকগুলো আমি তোমাদেরকে সাজেশন আকারে দিয়েছি বা এই ক্লাস প্ল্যানে আমি রেখেছি, এগুলোই হচ্ছে তোমাদের গ্রামার টপিক। এখান থেকে তোমাদের 15টি প্রশ্ন আসবে, অথবা 20টি প্রশ্নই আসতে পারে। আর 5টি প্রশ্ন যদি তোমাকে প্যাসেজ দিতে পারে, আর প্যাসেজ যদি না দেয় 20টি প্রশ্নই গ্রামার থেকে দেবে। তো এবার যেহেতু একটু নতুন চেঞ্জ করেছে, মানে 5 মার্ক কমিয়েছে, আমার মনে হয় তারা প্যাসেজ হয়তো দিবে না। আর প্যাসেজ দিলে কিন্তু টেক্সট পড়ি প্যাসেজ দেয় না, প্যাসেজ দেয় বানাইয়া, মানে আনসিন প্যাসেজ, আনকমন প্যাসেজ। তো 5 মার্কের প্যাসেজ যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে 20 নম্বরই আমাদের গ্রামার থেকে আসবে। তো গ্রামাটিক্যাল আইটেম কিন্তু ওই এসএসসি তে যে গ্রামাটিক্যাল আইটেম গুলো পড়েছো ওগুলো কিন্তু না, ভিন্ন গ্রামাটিক্যাল আইটেম। দেখো দেখো এই যে নাউন, পার্টস অফ স্পিচ, এগুলো তো তোমার ইন্টারেস্ট ছিল না, ছিল কি? কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আবার এই যে দেখো মোডাল অক্সিলারি ভার্ব, এটা কিন্তু তোমার ইন্টারে মোডাল বলে কোনো আলাদা আইটেম ছিল না, বাট এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে, বা যে কোনো ভার্সিটি এডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তো চলো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। তোমরা অনেকে ভাবতে পারো যে চেঞ্জিং সেন্টেন্স তো আমাদের এইচএসসি পরীক্ষায় সিলেবাসে ছিল না, তাই তো? কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে কিনা? অবশ্যই আসবে, কারণ চেঞ্জিং সেন্টেন্স একটা বিরাট আইটেম। এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন কখনো কখনো হয়ে থাকে, বা কখনো অন্তত 2টা প্রশ্ন 20টার ভিতরে হয়েই থাকে। সো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। চলো, চেঞ্জিং সেন্টেন্সে আমাদের কয়েকটি টপিক রয়েছে, 4টি টপিক রয়েছে। প্রথমত হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার ভয়েস অনুসারে, ডিগ্রি অনুসারে, তারপর হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে তোমার 5 প্রকার, তোমরা জানো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5 প্রকার থেকে আমাদেরকে যে যে পরিবর্তনগুলো করতে হবে, আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ উল্টোটাও করতে হতে পারে। তারপর হচ্ছে তোমাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। এরপর তোমাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হবে, আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে, মানে উল্টোটাও করতে হতে পারে। আর ভয়েস হচ্ছে দুটো, অ্যাক্টিভ, প্যাসিভ। আর ডিগ্রি হচ্ছে তোমার 3টি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর গঠন অনুসারে হচ্ছে তোমার 3টা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি চেঞ্জিং সেন্টেন্সের আদ্যপান্ত। আজকে আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ আমরা কি কি পড়বো? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিবর্তন। তো চলো লেকচার শিট থেকে আমরা শুরু করি। তোমাদের লেকচার শিট যেহেতু ক্লাস শেষে আমি দিয়ে দেবো পিডিএফটা, আর সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সেখান থেকে পড়তে তোমাদের সুবিধা হবে। লেকচার শিট 5
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনিং বেসড। প্রথমেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ভাইস ভার্সা উল্টোটাও করব। আচ্ছা, রুল নম্বর 1। আচ্ছা, কি বলেছে? সাধারণ অর্থবহুল বাক্যকে পরিবর্তন করতে হলে আমরা প্রথমে বাক্যটিকে সাধারণভাবে নেগেটিভ করে নেব, প্লাস বিপরীত শব্দ বসাবো। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো, তার মানে আমি তোমাকে ভুলবো না। আই শ্যাল নট ফরগেট ইউ, দুটি কাজ করেছি। সাধারণভাবে নট দিয়েছি, তারপর রিমেম্বারের বিপরীত বসিয়েছি। দুটো কাজ, সাধারণভাবে নেগেটিভ প্লাস বিপরীত শব্দ, তাই তো? আচ্ছা, এরপর 2 নম্বর। তবে এখানে একটা কথা আছে, এই সকল বাক্যের ক্ষেত্রে ভেরি বা ভেরি মাছ থাকলে ভেরি বা ভেরি মাছের পরিবর্তে অ্যাট অল কথাটি বসাতে হয়। অ্যাট অল মানে মোটেও। যেমন লাইফ ইজ নাও ভেরি এক্সপেন্সিভ, জীবন এখন খুবই ব্যয়বহুল। তাহলে জীবন এখন মোটেও সস্তা নয়। লাইফ ইজ নট অ্যাট অল ইনএক্সপেন্সিভ, জীবন এখন মোটেও সস্তা নয়। রাইট? আমি কি করেছি? ইজের পর নট বসিয়েছি, এক্সপেন্সিভ এর বিপরীত শব্দ বসিয়েছি ইনএক্সপেন্সিভ। তুমি চিপও বসাতে পারতে, আর ভেরির বিপরীতে আমাদেরকে অ্যাট অল বসাতে হয়েছে। এটা এক্সট্রা একটা কাজ করলাম। জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, জেরি একটি সৎ ছেলে ছিল। তার মানে জেরি একটি অসৎ ছেলে ছিল না। জেরি ওয়াজ নট আ ডিসঅনেস্ট বয়, তাহলে ওয়াজ এর পর নট বসিয়েছি, অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট বসিয়েছি। ফর্মুলার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের অর্থ। অর্থ যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা অর্থ বুঝতে পারলে খুব সহজে করতে পারবে। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, তার মানে আমি তোমায় ঘৃণা করি না। আই ডু নট হেট ইউ, স্বাভাবিকভাবে নেগেটিভ করেছি, প্লাস বিপরীত শব্দ বসিয়েছি। হি হেটস আ লায়ার, সে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, তার মানে সে মিথ্যাবাদীকে ভালোবাসে না। হি ডাজ নট লাভ আ লায়ার, ডাজ নট নিয়ে নেগেটিভ করেছি, লাভের হেটের বিপরীত লাভ করেছি। এফ। হি ডিসলাইকড গ্যাম্বলিং, সে জুয়া অপছন্দ করত, তার মানে সে জুয়া পছন্দ করত না। হি ডিড নট লাইক গ্যাম্বলিং। তারপর রুল 2। অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তি বুঝালে নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বুঝালে নট মোর বা নট লেস দ্যান, স্থান বুঝালে নো হোয়ার বাট, সময় বুঝালে নেভার বাট। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। এখানে অনলি পার্সনকে ইন্ডিকেট করেছে, ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, তার জন্য অনলির পরিবর্তে শুধু কি বসাতে হবে? নান বাট। তোমরা হয়তো এটা এগুলো এসএসসি তে করেছিলে। এ চাইল্ড লাইকস অনলি সুইটস, একটি বাচ্চা শুধু মিষ্টি পছন্দ করে, তাহলে অনলি বস্তুর আগে বসেছে, তার জন্য নাথিং বাট। অনলির পরিবর্তে শুধু। হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10, যেহেতু তার বয়সটা 10 সংখ্যা প্রকাশ করেছে বা বয়স প্রকাশ করেছে, এর জন্য অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। 2 নম্বর উদাহরণটা খেয়াল করো। হি হ্যাজ ভিজিটেড অনলি ঢাকা, সে শুধু ঢাকা ভ্রমণ করেছে। তাহলে এখানে এটা একটা স্থানকে নির্দেশ করেছে, তার জন্য বলতে হবে হি হ্যাজ ভিজিটেড নো হোয়ার, সে কোথাও ভ্রমণ করে নাই, বাট ঢাকা, কিন্তু ঢাকা সে গিয়েছিল, তার মানে সে শুধু ঢাকায় গিয়েছিল। যেমন দ্য কুকু কোকিল সিংস, গান গায়, অনলি ইন স্প্রিং, শুধু বসন্তকালে, তার মানে কোকিল কখনোই গান গায় না, শুধু বসন্তকালে একটু গান করে। তার মানে দ্য কুকু সিংস নেভার বাট ইন স্প্রিং। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে অনলির পরিবর্তনে আমরা ব্যক্তি বুঝালে নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, তোমার স্থান বুঝালে নো হোয়ার বাট, সময় বুঝালে নেভার বাট। আমরা এগুলো মনে রাখবো। এখান থেকে আমাদের অপশন থাকবে, তখন আমাদের অপশন দেখে আমরা টিক চিহ্ন দেবো বা এমসিকিউ ফিল আপ করবো। আচ্ছা, এরপরে রুল নম্বর 3। মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে আমাকে বসাতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি।
আচ্ছা, ক্যান নট বাট বসালে কোনো সমস্যা নেই, জাস্ট ক্যান নট বাট। আর যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ক্যান নট হেল্পের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। হ্যাড টু যেহেতু মাস্ট এর পাস্ট টেন্স, সেক্ষেত্রে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস আইএনজি, এই একই কথা। উদাহরণ খেয়াল করো, যেমন উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে আমরা কঠোর পরিশ্রম না করে পারবো না। এখানে মাস্ট রয়েছে, তাহলে মাস্টের জায়গায় তোমাকে বসাতে হবে ক্যান নট বাট। উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম না করে পারবো না। এটাকে তুমি যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চাও তাহলে আইএনজি দিতে হবে, অর্থাৎ উই ক্যান নট হেল্প ওয়ার্ক থেকে ওয়ার্কিং হার্ড, আমরা কঠোর পরিশ্রম না করে পারবো না। ওকে ফাইন, রুল নম্বর 3 আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি এখনো পর্যন্ত হওনি, তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচে সম্পর্কে একটু জানাতে চাই। আমাদের 2025 সালের যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনেক বছর পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তো সেই অ্যাডমিশন টেস্টে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা 25 দিন হাতে রেখে মূলত এই কোর্সটি করছি। আমরা প্রায় প্রতিদিনই ক্লাস করব। আমাদের ক্লাস হবে ফেসবুক প্রাইভেট ব্যাচে। তোমরা মাত্র 250 টাকায় আমরা 25টি লাইভ ক্লাসের মাধ্যমে মোটামুটি কোর্সটিকে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের সপ্তাহে প্রায় 5 দিন ক্লাস নেব। আমরা রাত 9টায় আমাদের ক্লাস ফিক্স করেছি টাইম। তো তোমরা ক্লাস হবে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে, ক্লাস হবে লাইভে স্মার্ট বোর্ড দ্বারা। লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই যদি তোমার কোনো ক্লাস মিস হয়ে যায় তুমি সেটা পরবর্তীতে করে নিতে পারবে। আমরা শুধু ইংরেজি পড়াই, তবে বোনাস হিসেবে তোমাকে বাংলা এবং জিকের কিছু মডেল টেস্ট হয়তো নিব, সেটা বোনাস। আর ভর্তি কনফার্ম করতে আমাকে জাস্ট টাকা পাঠিয়ে এই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠাতে হবে। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিবে। আমার সাথে যোগাযোগ করবে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অনেকেই জিজ্ঞেস করো স্যার আমাদের কোর্স প্ল্যানটা যদি একটু বলেন যে আমাদের কি কি পড়ানো হবে। দেখো, আমি তোমাদেরকে এই যে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি, আমাদের অ্যাডমিশন টেস্ট 2025 আমাদের যে টপিক আছে সেইগুলো দেখো। এখানে আমরা লেকচার নম্বর 1-এ আমাদেরকে প্রথম ক্লাসে আমরা কি পড়বো, ধরো পার্টস অফ স্পিচ এর বেসিক প্লাস ক্লাসিফিকেশন। আমাদের প্রথমত পার্টস অফ স্পিচ এর বেসিক যে সূত্রগুলো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, নাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডভার্ব কত প্রকার, এই যে প্রকারভেদ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। সো আমাদের প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এর বেসিক প্লাস ক্লাসিফিকেশনটা শেষ করব। এরপর প্রতিদিন আমাদের মুখস্থ পার্ট থাকবে। যেমন ধরো আমাদের কিছু মুখস্থ পার্ট রয়েছে যেগুলো অনেকটা মুখস্থ করতে হয়। ধরো নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রোভার্বস, ট্রান্সলেশন, এই যে আইটেমগুলো রয়েছে এর প্রত্যেকটি আইটেম থেকে আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাস শেষে বা ক্লাসে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেই বা ছবি দিয়ে দেই, যে এখান থেকে সাজেশন। ধরো নাম্বার থেকে 20টা প্রশ্ন দিলাম, জেন্ডার থেকে 10টা প্রশ্ন দিলাম, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 15টা প্রশ্ন দিলাম। এরকম করে প্রতিদিন পড়া দিয়ে আমরা পরবর্তী ক্লাসে এর উপর একটা পরীক্ষা নেই, তারপরে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি। যেমন দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদের পরীক্ষায় পার্টস অফ স্পিচের চিহ্নিতকরণটা আসে, যে একটা আন্ডারলাইন করে বলে যে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আবার যেমন একটা শব্দ দিয়ে এই শব্দের অ্যাডজেক্টিভ কি, এই শব্দের ভার্ব কি, এরকম বলে। সো এটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো। আর যথারীতি আমাদের প্রত্যেক দিনের ক্লাসে আমরা মুখস্থ পার্টের যে অংশটা রয়েছে তার উপর আমরা একটা সাজেশনস দিব, যেটা তুমি প্রতিদিন পড়ে প্রতিদিন পরীক্ষা দিবে, এবং এগুলো তোমার প্রতিদিন যদি এইভাবে করো তুমি তোমার কমপ্লিট হয়ে যাবে, আশা করি যেগুলো দরকার। তারপরে তৃতীয় ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আবার ইম্পর্টেন্ট রুলস গুলো আলোচনা করবো, অর্থাৎ প্রথম 3টি ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। চতুর্থ ক্লাসে মোডালস, পঞ্চম ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটা অর্থ অনুসারে চেঞ্জিং সেন্টেন্স। ষষ্ঠ ক্লাসে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, মানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে পড়ে সেটা। সপ্তম ক্লাসে ডিগ্রি। অষ্টম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। নবম ক্লাসেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দশম ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম লেকচার। 11 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় লেকচার, এবং 12 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় লেকচার আলোচনা করব, এবং এর মাধ্যমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ হয়ে যাবে। 13 নম্বর ক্লাসে আমরা আর্টিকেল শেষ করব। আর তোমার 14 নম্বর ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব বা শেষ করব ন্যারেশন। এক ক্লাসে ন্যারেশন যথেষ্ট। 15 নম্বর ক্লাসে আমরা কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস নিয়ে তোমাদেরকে শেখাবো।
প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমার মনে করো 3টি গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আমি এখানে দিয়েছি, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস, এগুলো কিন্তু আলাদা কোনো আইটেম না, এগুলো হচ্ছে তোমার সকল গ্রামারের একটা পুঞ্জীভূত রূপ। এই আইটেমগুলো মোটামুটি আগের যে গ্রামার গুলো পড়েছো, যেমন পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদির সমন্বয়ে এই 3টি আইটেম হয়ে থাকে। সো এই 3টা আইটেম হচ্ছে তোমার ওই আইটেমগুলো রিভিশন। আমরা বেশ কয়েকটি ক্লাসে, তোমার প্রায় 4-5টা ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যখন 20টি ক্লাসের মাধ্যমে পুরো কোর্স একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা 10টি মডেল টেস্ট নিব তোমাদের লাইভে। প্রতিদিন 2টি করে ইংলিশের উপর মডেল টেস্ট নিব লাইভে, এবং এর সাথে সাথে আমার ক্লাসটি কিন্তু রিভিশন করা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নিজে থেকে বঞ্চিত রাখছো, আমি মনে করবো যে বঞ্চিত রাখা ঠিক না। তোমাদের যাদের ইংরেজিতে এখনো দুর্বলতা রয়েছে, তোমরা যদি 20 দিনও হাতে সময় পাও পরীক্ষার আগে, তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 250 টাকা তোমাদের কোর্স ফি, একেবারে নামমাত্র মূল্যে। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করো 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ক্লাসটি একটু হলেও তোমরা উপকৃত হয়েছে ক্লাসের মাধ্যমে, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমরা একটু কমেন্ট কম করো বিধায় একটু অনুপ্রাণিত হয় না, মাঝে মাঝে ক্লাস বন্ধ রাখি। মানে তোমরা কমেন্ট করলে, হয়তো মতামত দিলে আরো বেশি অনুপ্রাণিত হই। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।